আসসালামু আলাইকুম। ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্সকে রাজার মর্যাদায় বরণ করবে হোয়াইট হাউস। গোটা পূর্ব ইউরোপের আকাশে রাশিয়ার ড্রোন, গড়ে তোলা হবে ড্রোন ওয়াল। ম্যাড ম্যাক্স সিনেমা স্টাইলে রাশিয়ার অভিযান, ফ্রন্টলাইন ছেড়ে পালাচ্ছে ইউক্রেন সেনারা। বিডিভিউস এন্টারটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদি আরব, এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে। ট্রাম্প বলেছেন, এই বৈঠকে তিনি বিন সালমানের সাথে আলোচনা করবেন আব্রাহাম অ্যাকর্ডে সৌদি আরবের স্বাক্ষর তথা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে। ট্রাম্প বলেছেন, আমি মনে করি সৌদি আরব দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে। মঙ্গলবার মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফর উপলক্ষে গত সপ্তাহে সৌদি আরব সফর করেন ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাতা জারেড কুশনার। তিনি হলেন আব্রাহাম অ্যাকর্ডের মূল প্রণেতা ও উদ্যোক্তা। রিয়াদ সফরে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন সৌদি কর্মকর্তাদের সাথে। 2018 সালে সৌদি রাজপরিবারের সমালোচক জামাল খাশোগিকে হত্যার পর মঙ্গলবার প্রথমবার সৌদি ক্রাউন প্রিন্স হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্পের আমন্ত্রণে। সোমবার সিএনএন লিখেছে, জামাল খাশোগি হত্যা কেন্দ্র করে ক্রাউন প্রিন্সের ওপর থেকে সব ধরনের ওজোর আপত্তি তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। তাকে একটি রাষ্ট্রের প্রধান বা সৌদি আরবের রাজা হিসেবে এবার হোয়াইট হাউসে বরণ করবে ট্রাম্প প্রশাসন। যদিও সৌদি আরবের রাজা এখনও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের 89 বছর বয়সী পিতা সালমান বিন আব্দুল আজিজ বিন সৌদ, কিন্তু বৃদ্ধ পিতাকে সিংহাসনে রেখে দেশটি পরিচালনা করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিদেশি সমস্ত রাষ্ট্রপ্রধান সহ যে কোনো অতিথির সাথে যাবতীয় বিষয়াদি যুবরাজই সম্পন্ন করেন। আন্তর্জাতিক সমস্ত ফোরামেও তিনি দেশটির মূল শাসক হিসেবে প্রতিনিধিত্ব করেন। ফলে ট্রাম্প প্রশাসন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএসকেই দেশটির রাজার মর্যাদায় মঙ্গলবার বরণ করবে হোয়াইট হাউসে। হোয়াইট হাউসে তার আগমন উপলক্ষে সকালে জাঁকজমকপূর্ণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে থাকবে সামরিক অভিবাদন। এরপর সন্ধ্যায় থাকবে জৌলসপূর্ণ ব্ল্যাক টাই ডিনার পার্টি। যুবরাজের সম্মানে আয়োজিত এই ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গকে। 2018 সালে তুরস্কে জামাল খাশোগি নিহতের পর কয়েক মাস আগে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেন ক্রাউন প্রিন্স এমবিএস। বাইডেন প্রশাসন জামাল খাশোগিকে হত্যার জন্য ক্রাউন প্রিন্সকে অভিযুক্ত করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর রিপোর্টে বলা হয়, ক্রাউন প্রিন্সের নির্দেশে এবং তত্ত্বাবধানে তুরস্কে হত্যা করা হয়েছে জামাল খাশোগিকে। এরপর যুক্তরাষ্ট্র সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ সরব হতে থাকে। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত আকার ধারণ করে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রতি সম্পূর্ণরূপে উপেক্ষার নীতি গ্রহণ করে চীন ও রাশিয়ার দিকে ব্যাপকভাবে ঝুঁকে পড়ে। ইসরায়েল বিষয়েও কিছুটা কড়া অবস্থান নেয়। এছাড়া জ্বালানি তেলের উৎপাদন হ্রাস এবং মূল্য বৃদ্ধির পদক্ষেপ নেয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স এমবিএস। এর ফলে বেশ বেকায়দায় পড়ে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত জো বাইডেন 2022 সালে সৌদি আরব সফরে গেলেও তাকে কোনো প্রকার পাত্তা দেননি ক্রাউন প্রিন্স এমবিএস। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নতুন করে সৌদি আরবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং গত মে মাসে রিয়াদ সফর করেন। এই সফরে তিনি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির সহ সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তি করতে সক্ষম হন। ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য সৌদি আরবের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের প্রতি স্বীকৃতি আদায়ের ব্যবস্থা করা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতার শেষের দিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর স্বীকৃতি আদায়ে সক্ষম হন। এবার তার লক্ষ্য সৌদি আরবের স্বীকৃতি আদায় করা। যুক্তরাষ্ট্র মনে করে, কাবার রক্ষক হিসেবে সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে অন্যান্য অনেক মুসলিম দেশ সহজে ইসরায়েলকে স্বীকৃতি দেবে। সৌদি আরব বারবার বলে আসছে, ফিলিস্তিনিদের জন্য আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে ইসরায়েলের মতো। এখন অনেকে দেখার অপেক্ষায় ক্রাউন প্রিন্স স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেন কিনা। তবে বিশ্লেষকরা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যতই এই চেষ্টা করুক না কেন, সৌদি আরব সহজে এটি করবে না। তবে প্রকাশ্যে সৌদি আরব হয়তো ইসরায়েলকে স্বীকৃতি দেবে না, কিন্তু সম্পর্ক অনেকটা স্বাভাবিকই থাকবে ইসরায়েল সৌদি আরবের মধ্যে।
ইসরায়েল গত ২ বছর ধরে গাজায় গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ করে চলছে, কিন্তু এর বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ নেয়নি সৌদি আরব। সিএনএনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র সৌদি আরব বড় ধরনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি হতে যাচ্ছে। পোক্রাভস্ক ও কুপিয়ানস্কের পর এবার রাশিয়ান আর্মি দ্রুত অগ্রসর হতে যাচ্ছে জাপোরিঝিয়ার দিকে। ইতিমধ্যে রাশিয়ান আর্মির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে পোক্রাভস্কের স্টাইলে রাশিয়ান সেনাবহর অগ্রসর হচ্ছে জাপোরিঝিয়ার দিকে। জাপোরিঝিয়ার বিভিন্ন ফ্রন্টলাইন থেকে পালাচ্ছে ইউক্রেন আর্মি। ইউক্রেন সেনাপ্রধান আলেকজান্ডার সিরেস্কি বলেছেন, জাপোরিঝিয়ায় ইউক্রেন আর্মি বেশ জটিল অবস্থায় রয়েছে। এদিকে পোক্রাভস্কে রাশিয়ান আর্মির অভিযান কৌশল নিয়ে বর্তমানে আলোচনা চলছে বিশ্বের সমরাঙ্গন সহ বিভিন্ন মহলে। পোক্রাভস্কে রাশিয়ান আর্মির অভিযানকে তুলনা করা হয়েছে জর্জ মিলার নির্মিত ১৯৭৯ সালের ম্যাড ম্যাক্স সিনেমার সাথে। পোক্রাভস্কে রাশিয়ার অভিযানের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাশিয়ান সেনাবহর ঘন কুয়াশা ভেদ করে এগিয়ে চলছে রাশিয়ান সেনাবহর। আর্মার্ড ভেহিকেলের পাশাপাশি মোটর সাইকেলে করে এগিয়ে চলছে রাশিয়ান সেনারা। চারদিকে ঘন কুয়াশা আর শীতের কারণে ইউক্রেন সেনাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে রাশিয়ান সেনাবহরের অগ্রযাত্রা প্রতিহত করা। ম্যাডম্যাক্স সিনেমায় রয়েছে এই ধরনের সেনা অভিযানের দৃশ্য। ইউক্রেন সেনাপ্রধান আলেকজান্ডার সিরেস্কি বলেছেন, রাশিয়ার বিপুল সংখ্যক সেনা আর অস্ত্রের মোকাবেলা করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। পোক্রাভস্ক শহর দখলের জন্য রাশিয়া ১ থেকে ১.৫ লাখ সেনা জড়ো করেছে, যা কল্পনার বাইরে। পোক্রাভস্ক দোনেস্ক রাজ্যের প্রবেশদ্বার এবং রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এ শহর দখলের ফলে রাশিয়ার পক্ষে সহজ হয়েছে অন্যান্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনায়। গোটা ইউরোপের আকাশে উঠছে রাশিয়ান ড্রোন। বিশেষ করে পূর্ব ইউরোপে বিভিন্ন দেশের সমস্ত সামরিক বেসামরিক বিমানবন্দর, সম্পূর্ণ সমস্ত সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামোর ওপর নিয়মিত ওড়াউড়ি করছে রাশিয়ার ড্রোন। ইউক্রেনের পক্ষে থাকা পূর্ব ইউরোপের সব দেশের আকাশে রাশিয়া তাদের ড্রোন নজরদারি করে চলেছে রাতের বেলায়। এসব ড্রোন ভূপাতিত করার প্রযুক্তিও নেই অনেক দেশে। তাছাড়া ক্ষুদ্র এসব ড্রোন প্রচলিত মিসাইলের সাহায্যে ভূপাতিত করা বা আকাশে যুদ্ধ বিমান মোতায়েন করা খুবই ব্যয়বহুল। সোমবার বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়ার এই ড্রোন অভিযান নিয়ে চিন্তিত হওয়া উচিত কিনা তা নিয়ে আলোচনা চলছে এসব দেশে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে ন্যাটো কর্মকর্তাদের মধ্যে। পোল্যান্ড ছাড়িয়ে এখন বেলজিয়াম, ডেনমার্কের আকাশেও নিয়মিত টহল দিচ্ছে রাশিয়ার ড্রোন। গত ৯ সেপ্টেম্বর পোল্যান্ড তাদের আকাশে রাশিয়ার কয়েকটি ড্রোন বিমান ভূপাতিত করে। ওই দিন রাশিয়ার ২০টি ড্রোন বিমান ইউক্রেনে হামলা চালিয়ে পোল্যান্ডে প্রবেশ করে। এই ঘটনায় পোল্যান্ড বাধ্য হয় তাদের ৪টি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করতে। এরপর পোল্যান্ড বেশ কয়েকটি রাশিয়ার ড্রোন ভূপাতিত করে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে। এই ঘটনাকে ইউরোপের সমর বিশ্লেষকরা ওয়েক আপ কল হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, ইউক্রেনের মতো রাশিয়া পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে আগ্রাসন চালাতে পারে। সমর বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, রাশিয়ার ২০০ বা ২,০০০ ড্রোন যদি একসাথে প্রবেশ করে ইউরোপের কোনো দেশের আকাশে, তবে কি তারা চুপ করে থাকবে? সমর বিশ্লেষকরা বিবিসির মাধ্যমে পরামর্শ দিয়েছেন, ন্যাটোর উচিত পূর্ব ইউরোপকে রাশিয়ার ড্রোন আগ্রাসন থেকে রক্ষায় পাল্টা একটি ড্রোন ওয়াল গড়ে তোলা উচিত। এই ড্রোন ওয়াল গড়ে তোলা উচিত সমন্বিত রাডার, সেন্সর, জ্যামিং এবং অস্ত্র সিস্টেমের সাহায্যে। সীমান্তের রাশিয়ার ড্রোন আগমনের সাথে সাথে তাকে শনাক্ত করে অকার্যকর বা ভূপাতিত করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কূটনীতিক কাজা কালাস বলেছেন, ২০২৭ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ ড্রোন সিস্টেম চালু করা হবে রাশিয়ার ড্রোন আগ্রাসন মোকাবেলায়। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিএস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।